নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ শব্দ গঠনের মধ্যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপসর্গ রয়েছে, ধাতু রয়েছে, প্রত্যয় এবং বাংলা শব্দভাণ্ডার সবগুলো সংমিশ্রণ দেওয়া রয়েছে। আমরা প্রথমে দেখে নেব উপসর্গ শব্দ গঠনের ক্ষেত্রে। দেখো, একটা জিনিস আমি বলি, যেমন এই বইয়ে দেওয়া রয়েছে, আমি এই বইটা অনুযায়ী বলছি, তোমাদের কাছে যাদের যেমন বই রয়েছে সেরকম অনুযায়ী তোমরা দেখো। এবং আমি একটু বলে দিই যে একটা যখন আমরা শব্দ এবং বাক্যে এই শব্দগুলো যখন ব্যবহার হয় সেগুলোকে কি বলে? পদ বলে। এবং শুধু যদি থাকে কাটা তখন সেটাকে কি বলছি? শব্দ বলি। এইবারে দেখবে একটা শব্দই অনেক রকম পরিবর্তন হয়, উপসর্গ অনুসর্গ যোগ হয়ে, ধাতু যোগ হয়ে, প্রত্যয় যোগ হয়ে আমাদের একটা শব্দই কীরকম পরিবর্তন হয়ে যায় তুমি একবার দেখো। এখানে উদাহরণ দিয়েছে, দেখো এই যে জল, তাই এখানে জল দেওয়া রয়েছে, জলের সঙ্গে আমরা আ যোগ করছি, নিয়ে কি হয়ে গেল? জলা। বলি না জলাভূমি, তাহলে জলভূমি তো বলি না, জলাভূমি বলি, তাহলে জলের সঙ্গে আ লেগে জলা হয়ে গেল। এই জলের সঙ্গে ও লেগে কি হয়ে গেল? জল্ল। এই যে যিশু জল্ল, জল্ল মানে যে জল মিশ্রিত, যেমন জল্ল দুধ, এই জল্ল যিশু। হ্যাঁ, এই জলের সঙ্গে ইয় যোগ হয়ে কি হয়েছে? জলীয়। তাহলে জল যুক্ত ইয় সমান হচ্ছে জলীয়, মানে জল থেকে জাত। দেখো একটু পার্থক্যগুলো দেখো, যেমন জলের সঙ্গে আ লেগে কি হচ্ছে? জল কাদায় ঢাকা নিম্নভূমি, জলা। এবং জলের সঙ্গে প্রত্যয় লেগে কি হচ্ছে? জল, মানে জল মিশ্রিত যেটা আর কি। আর জলের সঙ্গে ইয় যোগ হয়ে কি হচ্ছে? জলীয়, মানে জল থেকে জাত, জাত মানে উচ্ছিত আর কি। যেমন জলীয় বাতাস, তাহলে বাতাসটা সে জল থেকে জাত, অর্থাৎ সেই বাতাসের মধ্যে কি রয়েছে? জল মিশে আছে। এবং জল যুক্ত ময়, যুক্ত বলছি, জলের সঙ্গে ময় যোগ হয়ে হচ্ছে জলময়, মানে জলে আবৃত, জলে ঢাকা, পুরো গ্রাম জলময় হয়ে গেছে, বন্যার জলে জলময়। বুঝতে পারলে? তার মানে একটা শব্দ ছিল জল, এর সঙ্গে চারটে আলাদা আলাদা প্রত্যয় মিশে আমাদের প্রত্যয় ধাতু এরকমভাবে উপসর্গ মিশবে, মিশে কিন্তু অনেক রকম কিন্তু পরিবর্তন করবে। যেমন দেখো, দেখ, এই যে একটা ধাতু রয়েছে, ধাতুর সঙ্গে প্রত্যয় আ যোগ হয়ে দেখো কি হচ্ছে, দেখো যেমন দেখো দেখ যুক্ত আ সমান দেখা, দেখ ধাতু। এবার আমরা আগে পড়েছি যে ধাতু কিন্তু সরাসরি ব্যবহার হবে না, যেমন পর ধাতু যুক্ত অন্ত সমান পরন্ত। হ্যাঁ, যেমন দেখ যুক্ত আ সমান কি হয়ে গেল? দেখা। দেখ যুক্ত অন সমান দেখুন, বলে না দেখনধারী ভালো, দেখনধারী ভালো, কথাটা আছে। দেখ যুক্ত তা সমান দেখোতা, মানে সমকালীন, আমাদের দেখোতা। দেখুন মানে দেখুন হাসি। তারপরে দেখ যুক্ত আ সমান দেখা, দৃষ্ট বা দেখা জিনিস। এই অবধি বুঝলাম। এরপরে এটা তো জাস্ট উদাহরণ হিসাবে বললাম, এরপর আমরা পর প্রত্যেকটা শব্দ অনুযায়ী আমরা কিন্তু বুঝবো। দেখো, এই বাংলায় নতুন যখন আমরা শব্দ তৈরি করি বাংলায়, তখন কিন্তু তিনটে পদ্ধতিতে আমরা তৈরি করি বাংলা শব্দ। একটা উপসর্গ যোগ করে, একটা প্রত্যয় যোগ করে, আর একটা সমাস বিধি প্রয়োগ করে, শব্দ তৈরি করি। বিনা পানিতে জাহার, বিনা পানি হয়ে গেল। নীলকণ্ঠ যাহার, নীলকণ্ঠ, এটা একটা শব্দ, নীলকণ্ঠ হয়ে গেল। এবার উপসর্গ যোগে, যেমন আ মানে ক্রিযুক্ত অস আকার, মানে ক্রিযুক্ত অ সমান আকার, ক্রিযুক্ত অ সমান প্রকার, উপযুক্ত ক্রিযুক্ত অ সমান
সমান হচ্ছে উপকার, এরকমভাবে কিন্তু শব্দ কিন্তু তৈরি হচ্ছে। এবং প্রত্যয় যোগে কীরকম হচ্ছে, দৃশ যুক্ত অন সমান দর্শন। তাহলে দৃশ হচ্ছে ধাতু, এটা মনে রাখবে, দৃশ হচ্ছে ধাতু, এর সঙ্গে অন প্রত্যয় যোগ হয়ে কি হয়ে গেল, দর্শন। দৃশ যুক্ত অন সমান দর্শন। তাহলে দর্শন একটা নতুন শব্দ বাংলায় এলো। তাহলে বাংলায় নতুন শব্দ তৈরি করতে গেলে আমাদের কি কি করতে হবে, তিনটে পদ্ধতি আছে। একটা উপসর্গ যোগ করতে হবে, একটা প্রত্যয় যোগ করতে হবে, আর একটা হচ্ছে সমাস বিধি প্রয়োগ করতে হবে। এই যে যেমন জল এবং পাখি, এই দুটি শব্দ মিলে জল পাখি গঠিত হলো। যেমন জায়া ও পতি সমান কি হয় গো, জায়া ও পতি সমান কি হয়, দম্পতি। জায়া ও পতি সমান দম্পতি, দম্পতি স্বামী স্ত্রী, হ্যাঁ এটা সমাস। তেলে ও বেগুনে, তেলে বেগুনে, হ্যাঁ স্বামী ও স্ত্রী, স্বামী স্ত্রী। বর ও বউ, বর বউ। মানে এই যে শব্দগুলো দুটো আলাদা আলাদা শব্দ মিলে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, অর্থ হচ্ছে জলে বিচরণকারী পাখি। এই জল পাখি মানে জলে যে বিচরণ করে সেরকম। তেমনি নীলকণ্ঠ আমরা করতে পারি, বিনা পানি করতে পারি, রাজপুত্র, রাজার পুত্র, রাজপুত্র। হ্যাঁ, আর রাজস্বী কী হবে গো, রাজস্বী, রাজস্বী তোমার জন্য, যিনি রাজা তিনি ঋষি। এরকম অনেক আছে। আমরা সমাজ যখন করব, হ্যাঁ বেশ দেখো, এইরকম আমাদের কিছু উপসর্গ দেওয়া রয়েছে এখানে। বাংলা উপসর্গ কি কি দেওয়া রয়েছে দেখো। এরা ধাতুর পূর্বে না বসে মূল শব্দের আগে যুক্ত হয়ে অর্থ বৈচিত্র্য সৃষ্টি করে। এবারে কি হয়, এই যে উপসর্গগুলো ভালো করে শুনবে, উপসর্গগুলো সব সময় ধাতুর আগে নয়, কোনো শব্দের আগে বসবে। নিয়ে শব্দের মানেটা বিপরীত হয়ে যেতে পারে, আরও ভালোভাবে হয়ে যেতে পারে। যেমন আমি উদাহরণ দিই, কোনো একটা শব্দ রয়েছে, যেমন হচ্ছে জানা, যেমন রয়েছে জানা, আমি বলে দিলাম তুমি অ উপসর্গ যোগ করো, আগে বসবে শব্দের আগে। তাহলে জানা ছিল শব্দটা, কি হয়ে গেল, অ বসে অজানা। তাহলে দেখো বিপরীত হয়ে গেল শব্দটা, হয়ে গেল না, জানা অজানা। তাহলে চেনা ছিল, হ্যাঁ অচেনা হয়ে গেল। তাহলে চেনা একটা মূল শব্দ, চেনাটা মূল শব্দ, কিন্তু তার আগে অ উপসর্গ লাগছে, নিয়ে হয়ে গেল বিপরীত হয়ে গেল, দেখো শব্দটা অচেনা। আমরা কিন্তু এইভাবেও নেগেটিভ করি, মনে রাখবে, এইভাবেও আমরা কিন্তু বিপরীত শব্দ করি, অ লাগিয়ে দিই দেখবে অনেক সময়। হ্যাঁ, জানা অজানা, চেনা অচেনা, ঠিক আছে। এইবার আমি আর একটা জিনিস তোমাকে বলি, সাদা অসাদাও লিখতে পারো, শুনে লাগো। বিপরীত হিসাবে সাদা অসাদাও হয়, কিন্তু পুরো বিপরীত করতে গেলে তোমাকে সাদা কালোই করতে হবে, বুঝতে পেরেছ? অসাদা মানে যেটা সাদা নয়, অসাদা মানে যেটা সাদা নয়। জানা অজানা মানে যেটা জানা নয়। চেনা অচেনা মানে যেটা চেনা নয়, বুঝতে পারলে? তার মানে অসাদা মানে যেটা সাদা নয়। এবারে সাদা নয় মানে কি বটে, সেইটা আমরা যদি বলি কালো, তাহলে বিপরীতটা আরও, বিপরীত শব্দটা আরও ভালো হচ্ছে। ওই জন্য সাদার সঙ্গে আমরা কালো করি, বুঝতে পেরেছ? লাল, লালের বিপরীত কিছু আছে নাকি? লালের আবার কি বিপরীত করব? লালের বিপরীত নাই, অলাল করে দেবে, যেটা লাল নয়, স্বাভাবিক ব্যাপার। কারণ সাদা কালো হয়েছে, ওপর নিচ হয়, ওপর অপর করে দেবে, কিন্তু অপর ঠিক হচ্ছে কি, হচ্ছে না। ওপর নিচ যেগুলো একদম স্পেসিফাই দেওয়া রয়েছে, স্পেসিফাই হবে পুরো একদম, সেগুলো কিন্তু করবে অন্য শব্দে। বেশ,
এইরকমই আর একটা উপসর্গ রয়েছে অনা। একটা শব্দের আগে বসবে অনা, মানে কি? অনা মানে হচ্ছে কোনো অশুভ কোনো কিছু বিষয় বা বিকৃত, বেঁকে গেছে কিছু, বা না নেগেটিভ বোঝাবে। যেমন বৃষ্টি, শুনে রাখো, বৃষ্টি অনা লাগিয়ে দাও, অনাবৃষ্টি, তার মানে বিপরীত, অশুভ হয়ে গেল, মানে বৃষ্টি নাই যখন, তার অনাবৃষ্টি। এবার দেখো সৃষ্টি, অনাসৃষ্টি, মানে সৃষ্টি হচ্ছে না এমন, মুখ, অনামুখ। কিন্তু শব্দের আগেই বসবে উপসর্গ। উপসর্গ শব্দের আগেই বসে, অনুসর্গ শব্দের পরে বসে। মানে এটা ইংরেজির ক্ষেত্রে সাফিক্স আর প্রিফিক্স। ইংরেজি যখন বোঝাবো সাফিক্স আর প্রিফিক্স এই একই জিনিস আছে। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসর্গ এগুলো। দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসর্গ এগুলো, ঠিক আছে? তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই যে দ্বারা, তাহলে এটি কি হয়ে গেল? এই যে তোমার, ওই শব্দের পরে বসতে দেখো, তোমার দ্বারা, এই দ্বারাটা কিন্তু অনুসর্গ। আমি যখন অনুসর্গ পড়াবো এর আগেই হয়ে গিয়েছে, মানে ক্লাস 10-এ আছে এই অনুসর্গটা। যখন কারক অকারকে পড়বো অনুসর্গটা কিন্তু, হ্যাঁ, কোন কোন কর্তৃকারকে কোন অনুসর্গ ব্যবহার হচ্ছে, করণ কারকে, এগুলো সব পাবো। বেশ, এরপরে দেখো আ প্রত্যয়। আ প্রত্যয়ে কি হচ্ছে দেখো, আ মানে হচ্ছে না হিসাবেও ব্যবহার হয়, অ নেগেটিভ হিসাবে ব্যবহার হচ্ছিল বিপরীত, আটাও নেগেটিভ হিসাবে ব্যবহার হবে। কীরকম শব্দ আমি বলে দিই। বেশ, যেমন বাছা, আ বাছা। ধোয়া, ধোয়া যেটা, আ ধোয়া বলি না, আ ধোয়া, এগুলো একটু আর কি, যেটাকে আমরা বলি। আ ভাজা, আ ভাজা মানে যেটা ভাজা নয়, মানে নেগেটিভ। এইটাও অটা আটা দুটোই নেগেটিভ হিসাবে ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে কাল, অকাল নয়, আকাল, আকাল পড়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, অকালও হয়, অকালও হয়, কিন্তু শুনতে আকালটা ভালো লাগে। দেখো গাছা, আগাছা, গাছা মানে গাছপালা, আগাছাগুলো গাছপালা নয়, ডিস্টার্ব করে বেশি। এই যে আগাছা আমার পাশে বসে আছে, বুঝতে পেরেছো? তোমরা সব গাছা, এই যে আগাছা। বেশ, এরপর হচ্ছে দেখো কাঠ, কাঠ, এইরকম করে আমরা কিন্তু ব্যবহার করব। বেশ, এরপরে দেখো আর, এটা ভিন্ন অর্থে, ভিন্ন অর্থে। যেমন মোড়া আর মোড়া, চোখ আর চোখ, এমনি করে আর চোখে দেখছি, টেরিয়ে দেখছি, ওটা আর চোখ, মানে ভিন্ন চোখ, এমনি করে দেখছি। কোলা আর কোলা, এরকম করে। যেমন কু, আমরা খুব ব্যবহার করি, কু, কুটা আমরা ব্যবহার করি মন্দ অর্থে, খারাপ অর্থে। যেমন কাজ, কুকাজ, কথা, কুকথা, বুঝতে পারছো? দিন, কুদিন, নজর, কুনজর, যেটা এটা আছে, হ্যাঁ, খবর, কুখবর, বুঝলে? লোক, কুলোক, সংবাদ, কুসংবাদ। এরকম করে আমরা কিন্তু উপসর্গগুলো শব্দের আগে বসিয়ে আমাদের যেমন প্রয়োজন হয় আমরা সেরকম কিন্তু শব্দগুলো বানাই, তাই তো? বেশ, এরকম আর দুটো চারটে বলে দিই, তারপরে বিদেশি কিছু উপসর্গ সম্পর্কে আজকে বলবো। তারপর আজকের ক্লাসটা শেষ হবে, পরের দিন আমরা ধাতু নিয়ে আলোচনা করব। দেখো এইদিকে আমরা দেখি রাম। রাম হচ্ছে উৎকৃষ্ট বড় কিছু বোঝানো। যেমন দেখো রাম ছাগল, মানে যে ছাগল অনেক বড়, বৃহৎ, বড় প্রজাতি, সেটা রাম ছাগল। রামদা, রাম বেগুন, যে বেগুন বিশাল বড়, রাম বেগুন। হ্যাঁ, তারপর হচ্ছে রাম শালিক, বড় বড় শালিক, গাং শালিক, রাম শালিক। দেখো এরপরে স, আর একটা উপসর্গ স। যেমন দেখো সবুট, সঠিক, মানে ঠিকটা সঠিক। তাহলে স মানে কি হচ্ছে সহিত বা আতিশয্য। আতিশয্য মানে অতিরিক্ত বেশি, তার মানে ঠিক বটে, সঠিক মানে একবারে ঠিক, বুঝতে পেরেছো? এর বিপরীত কি হবে? বেঠিক। হ্যাঁ, এইটাও কিন্তু, এই বেঠিকটাও কিন্তু উপসর্গ। বে লেগে গেল মানেই হচ্ছে কি, এই যে এই বে, এই দেখো উপসর্গ। এই বে মানে হচ্ছে না বা মন্দ ইত্যাদি অর্থে বলে। বেতার, তার নাই যার, বেতার।
বেতার কোনটাকে বলবো? রেডিও। কোনো তারের সাথে যুক্ত থাকে নাকি রেডিও? কোনো তার নাই, ওই জন্য বেতার। বুঝতে পেরেছো? বেহাত, হাত নাই। বেকার, বলি না বেকার, কাজটা করলাম। বেকার মানে কার মানে হচ্ছে কি একটা আকার। বেসুরো, যে সুরে গাইছে না, হ্যাঁ, বিজাত, বিপদ, এটা আর কি। এবারে হা দিয়ে দেখো, হা আর একটা উপসর্গ বলি, তারপর আমাদের এগুলো দেশি হয়ে গেল উপসর্গ, এরপরে বিদেশিগুলো যাব। হা, বলি না হা ঘোরে, এই যে হা ঘোরে, হ্যাঁ, মানে যে মানুষের ঘর নাই, হা ঘরে আর কি। হা ঘোরে বলি, ঘোরে নয়, হা ঘরে। তারপর হচ্ছে হা ভাতে, যা ভাত নাই। বুঝতে পেরেছ? হাপির তেস, এরকম করে এই শব্দগুলো আমরা বুঝতে হবে কীভাবে ব্যবহার হচ্ছে, কীভাবে একটা শব্দকে আমরা পরিবর্তন করতে আমাদের উপসর্গগুলো নিয়ে আসি। বুঝতে পেরেছ? যেন আমি এখানে বোঝাবুঝি যে হা ঘরে ছেলে, তাহলে ঘর বাড়ি কিছু নাই, ঘুরে ঘুরে বেড়াই, মানে পরের জিনিস খেয়ে খেয়ে বেড়াই। হ্যাঁ, তা এই জিনিসগুলোই হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। এবার কী কী আছে দেখো, আম, ভেবো না খাবার আম, খাবার আম নয়, শব্দের আগে কিন্তু আম এই উপসর্গটা লাগবে। তাহলে কি হবে? রাস্তা, আম রাস্তা। আম রাস্তা মানে হচ্ছে সাধারণের জন্য রাস্তা। এ আম আদমি হে হাম, আম আদমি, আম আদমি পার্টি আছে আবার একটা। আম আদমি মানে কি? সাধারণের পার্টি। আম আদমি, আমি সাধারণ ব্যক্তি, এইটা। আম দরবার মানে এই দরবারে সবাই আসতে পারে, জনসাধারণ সবাই। এরকম খাস আছে, খাস, এটা বিদেশি উপসর্গ। খাস মানে হচ্ছে নিজস্ব অর্থে, খাস মহল। বুঝলে? তারপর হচ্ছে খাস কামড়া, স্পেশাল কামড়া বলি না, খাস কামড়া। বেশ, এবার দেখো গড়। গড় মানে হচ্ছে না, এটা আমরা খুব ব্যবহার করি। গড় হাজির, তাহলে হাজির মানে কি? উপস্থিত হওয়া। গড় হাজির মানে কি? না উপস্থিত হওয়া, মানে উপস্থিত না হওয়া, গড় হাজির। গড় মিল, যেটা মিলছে না, গড় মিল। গড় হজম, যেখানে হজম হচ্ছে না, বদ হজম হয়। বদ হজমটা আবার অন্যরকম বিষয়। গড় হজম, বদ হজম, এটাও হবে, বদ হজম হবে না কেন? হবে, বদ হজম। দেখো বদ হজমটা যখনই বলবো না, বদ যে উপসর্গটা শুনে রাখো, বদ উপসর্গটা হচ্ছে নিন্দার্থে ব্যবহার করা হয়। মানে নাম, বদনাম। নাম, কুনাম আছে, সুনাম আছে, ভালো করে শুনো। আর বদনাম মানে হচ্ছে নামের নেগেটিভ, মানে নামটাকে একদম চেঞ্জ নয়, নামটাকে একদম কি বলছি, হ্যাঁ, মানে মাটিতে মিশিয়ে দিলাম তোমার, তাহলে বদনাম করছি। তাহলে বদটা কিন্তু নির্লজ্জতার অর্থে, মানে তোমাকে লজ্জা দেবে এই বদ শব্দটাতে। যেমন আমি বলি বদনাম। তারপর হচ্ছে বরখাস্ত, বদ বলছি, বদ রাগী, রাগটা তো ভালো নয়, বদ রাগী। হ্যাঁ, বদ মেজাজি, বদ হজম, যেটা তুমি বললে, তার মানে এই যে হজম হলো না, বদ হজম, তুমি নিজেকেই গালি দিচ্ছ। কেন? মাংসটা খেলাম গরমে, শুধু এখানে বাথরুমে বসে থাকতে হচ্ছে, তার মানে কি? এই মাংসটাকে তুমি গালিগালিজ করছো সব সময়, এইটা নিন্দা করছো, খেয়েও শান্তি নেই। বেশ, এবারে দেখো না, নাটা মানে তোমার বিদেশি উপসর্গ। তাহলে কি হচ্ছে? না বালক, মানে বালক নয়, যে না বালক। না মঞ্জুর, আমি মঞ্জুর, আমি মেনে নিচ্ছি না, না মঞ্জুর। ना लायक, जो लायक नहीं है उसको क्या कहता है? नालायक, यही होगा। नाछोड़, যে ছাড়বো না, নাছোড় বান্দা বলি না, না পছন্দ, পছন্দ নয়। তাহলে এইরকম করে আমরা কিন্তু উপসর্গ ব্যবহার করে আমরা কোনো শব্দের পরিবর্তন ঘটাতে পারি, এবং সেই শব্দকে আমরা কিন্তু বাংলায় নতুনভাবে ব্যবহার করতে পারি। এইটাই তোমাদের কিন্তু উপসর্গের ব্যবহার ছিল। পরের দিন কিন্তু আমরা ধাতুটা পড়বো ভালোভাবে। ধাতুর মধ্যে রয়েছে, হ্যাঁ, ধাতু, বিভক্তি, ক্রিয়াপদ, ধাতুর শ্রেণী বিভাগ, মৌলিক ধাতু, সাধিত ধাতু, এইগুলো সম্পর্কে হবে, সংযোগমূলক ধাতু। তারপরের দিন আমরা কিন্তু প্রত্যয়ে আবার একটা ক্লাস করব। পরের দিনে ক্লাসটা হবে ধাতুর সম্পর্কে। আজকে পুরো আমরা উপসর্গটা সম্পর্কে জানলাম, ঠিক আছে?
আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞেস করো, যারা ইউটিউবে দেখছো তারা কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওতে যদি তোমরা নতুন হও বা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।